সমরেশ বসু, কালকুট, ভ্রমর এই সবগুলি একটি মানুষের নাম, অথচ মজার কথাটা হলো এগুলির কোনোটাই তাঁর আসল নাম নয়। তার জন্মনাম সুরথনাথ বসু। 1943 সালে সুরথনাথ বসুর নামে স্বাধীনতা পত্রিকায় প্রকাশ পেয়েছিল শের সর্দার নামক একটি ছোট গল্প। সমরেশ নামটি দিয়েছিলেন তার শ্যালক দেবশঙ্কর মুখোপাধ্যায়। সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটি উপন্যাসের নায়কের নাম সমরেশ। দেবশঙ্করের নামটি মনে হয়েছিল খুব রোমান্টিক। সুরথনাথও খুশি হয়ে সেই নামান্তর মেনে নিলেন। তারপর থেকে সর্বত্রই তিনি সমরেশ বসু এবং কালকুট ও ভ্রমর এই তিন নামের পিছনে তিনি লিখেছেন প্রায় 150-রও বেশি উপন্যাস, 200-র বেশি ছোট গল্প। এই বিরাট সাহিত্য সম্ভার থেকেই আজ বেছে নিয়েছি তাঁর একটি ছোট গল্প, অশান্ত। জগদ্দলের শ্রমিক বস্তির একটি বাচ্চা ছেলের এই গল্পটি আমার নিজের পড়া সমরেশ বসুর প্রথম গল্প। সালটা সম্ভবত 1982 বা 83 হবে। আসুন আজ সেই গল্পটি ভাগ করে নিই আপনাদের সঙ্গে। সমরেশ বসু রচিত গল্প অশান্ত, পাঠে আমি রৌহিন। জগদ্দল। অসংখ্য গলি আর ঘন ঠাসা বস্তি আর প্রকাণ্ড বড় বড় চটকলগুলোকে দুপাশে রেখে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড চলে গেছে, তারই এক অংশের নাম জগদ্দল। জগদ্দলের ছেলে লাল্লু। অনেক সময় লোকে ওকে ডাকে বদমাস, কিছু ফেরেববাজ। সেটা ওর খুব খারাপ লাগে না, কারণ ওগুলো ঠিক গালাগাল নয় ওর কাছে। আর এ নিয়ে ঝগড়াঝাটি করতে গেলে তো ওর এখানে বাস করাই চলে না। লোকে যা বলে ওর বাবা মাও তাই বলতো ওকে। এখন মা বাপ নেই, অপরের মা বাপ বলে। সম্ভবত লাল্লুর বয়স 15 হবে, কিন্তু বয়সকে ছাড়িয়ে সে অনেক দূরে এগিয়ে গেছে। বয়স্ক মানুষের মতোই গাল ঝরে যাওয়া পাকা পাকা মুখ, জোয়ান আর শৌখিন তাঁতি স্পিনারের মতো বড় বড় ঘাড় কামানো চুল, বাড়তে না পাওয়া শরীরটা শক্ত আর রোগা। মনে হয় সার না পাওয়া ছাইগাদার জংলা গাছগুলো যেমন মারকুটে হয়ে যায়, ওর যেন খানিকটা তেমনই। গায়ে পরে নীল রঙের হাতকাটা স্যান্ডো গেঞ্জি, আর চেষ্টা করে যে কোনো জোয়ান তাঁতির মতোই বুক ফুলিয়ে একটা বাহাদুরি চালে চলতে। এরাই ওর আদর্শ। একজন ভালো তাঁতি হওয়ার আশা করে সে, এমনকি একটা লাইন সর্দারির কথাও মাঝে মাঝে ভাবতে আরম্ভ করে। দাপট আর দৌলতের নেশায় এরকম মাঝে মাঝে পেয়ে বসে তাকে। তবে নিজে সে এক তিল বিশ্বাস করে না যে সে কোনোদিন সর্দার হতে পারবে, কারণ সর্দার হতে গেলে বাবু আর সাহেবদের যে মুঠো মুঠো টাকা দিতে হয় তা তো সে কোনোদিনই রোজগার করতে পারবে না। পান খায় সে অনবরত, যেমন খায় একজন বয়স্ক লোক, আর ঠোঁটের কোণে প্রায় সারাক্ষণই বিড়ি চেপে ধরা থাকে, যেমন থাকে যুবকদের ঠোঁটে। কাজ করে সে চটকলে নলি ঘরে মেয়েদের সঙ্গে। অত্যন্ত অপছন্দ করে সে মেয়েদের সঙ্গে কাজ করতে। তার পৌরুষ এতে আঘাত পায়। তার সমবয়সীদের সঙ্গে ঝগড়াঝাটিতে তাকে হার মানাবার একমাত্র বুলি হলো, তুই তো জেনানার হয়ে কাজ করিস। ব্যাস, জোঁকের মুখে নুন পড়ার মতো লাল্লু একেবারে চুপ হয়ে যায়। চাকরির পর বাদবাকি সময়টা সে সিনেমা হলে চা বিক্রি করে কাটিয়ে দেয়। এটা ঠিক পয়সা রোজগারের জন্য নয়, দোকানের মালিকের কৃপায় মাঝে মাঝে সিনেমা দেখতে পায় আর চা খেতে পায়। তাছাড়া দোস্ত ইয়াররা সব সিনেমার আশেপাশেই আড্ডা জমায়। সন্ধ্যাবেলায় মাথায় গাদাখানেক তেল জল মেখে আর রুমালটা গলায় বেঁধে এখানেই ঘোরাফেরা করতে তার ভালো লাগে। মাঝে মাঝে সিনেমা শুরু হওয়ার আগে কয়েকটা মারপিটের ছবির কোনো কোনো অংশ নিজেদের মধ্যে অভিনয় করে দর্শকদের দেখায়, দর্শকরাও তাদের উৎসাহ দেয়। কোনো কোনো দিন অভিনয় দাঙ্গায় পরিণত হয়, তখন দারোয়ানের লাঠির গায়ে ঠান্ডা হয় সব। দর্শকদের কাছে নিজেকে তুলে ধরার নানান কায়দা কানুনের একটা বিশেষ বাতিক আছে তার। বিশেষ করে যেদিন সিনেমার ম্যানেজার বাবুর ছেলেমেয়েরা আসে, সেদিন চাওয়ালা ছোকরাদের মধ্যে প্রতিযোগিতার হেড়িক লেগে যায়, কে কতটা তাদের চোখে লাগতে পারে। নিজেদের মধ্যে পরে তারা এ নিয়ে অনেক তর্কাতর্কি ও হিসেব নিকেশ করে। যে যতটা বাড়িয়ে বলতে পারে সে ততটাই প্রাধান্য লাভ করে। এ বিষয়ে লাল্লুর কৃতিত্বই বেশি। কিন্তু সে জানে ম্যানেজার বাবুর ছেলে মেয়েদের সুন্দর আর স্বপ্ন ভরা চোখগুলো একবারের জন্য পড়েনি তার উপর। কেননা ম্যানেজারের সামনে বাহাদুরের কায়দা কানুন করার মতো দুঃসাহস তাদের কারোরই নেই। কখনো কখনো হয়তো তাদের লাল্লুদের উপর চোখে পড়ে। কচি কচি লাল ঠোঁটে লজেন্স আর চকলেট চুষতে চুষতে অচেনা আর অবজ্ঞার চোখে তারা দেখে। কিন্তু লাল্লুর ভালো লাগে।
কি সুন্দর নরম আর ঝকঝকে ওরা। মাঝে মাঝে ওদের কাছ দিয়ে একটু ঘুরে ফিরে আসে সে। কেমন একটা সুন্দর সুগন্ধ যেন ঘিরে থাকে তাদের চারপাশে, যে গন্ধটা প্রাণ ভরে নিতে ইচ্ছে করে। রাত্রে হোটেলে ফিরে খেয়ে হোটেলওয়ালির কাছ থেকে যখন তার ছোট বোন লীলাকে নিয়ে ঘরে ফিরে যায়, তখন গল্প করে সে সব কথা তার বোনের কাছে বলে। জানিস, একদম ছবির মতো, আর গন্ধ শুকলে তোর দিমাগ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বহুত বড় ভারী ঘরের লড়কা লড়কি কিনা, আমায় খুব প্যার করে। হ্যাঁ, দাদার পাশে চলতে চলতে হোটেলওয়ালির হাতে বেড়া বিনুনি বাঁধা ছোট্ট লীলার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে ওঠে। তারও ইচ্ছে করে একদিন দেখতে, কিন্তু দাদা তাকে কোনোদিনই নিয়ে যায় না। তাহলে হয়তো দাদার মতো তাকেও ওরা প্যার করত। কিন্তু পর মুহূর্তেই লাল্লুর মনটা নিজের উপর বিরক্তিতে পূর্ণ হয়ে ওঠে, বোনকে এরকম মিথ্যে কথা বলার জন্য। দুনিয়ায় কে কাকে কবে প্যার করেছে? এ দুনিয়ায় প্যার কোথায় আছে? ঘরে শুয়ে বোনকে পাশে টেনে নিজেই সে প্যার করে। চুপি চুপি বলে, তোকে আমি লেখাপড়া শেখাবো, ওদেরই মতো তোকেও বানিয়ে দেবো। হ্যাঁ, ওদের মতো? লীলার চোখে ভেসে ওঠে মাঝে মাঝে দেখা মিল সাহেবের ফুটফুটে বেনি দোলানো পুতুলের মতো ছেলে মেয়েদের চেহারা। পরীর মতো সুন্দর আর মধুর। সেই রকম সে হবে? দাদার বুকে মুখ রেখে কান্না রোধ করে সে। না, ওরকম সে হতে চায় না। বড় ডর লাগে। ভারী মিঠা লাগে ওদের, কিন্তু তার থেকে বেশি ডর লাগে তার। চায় কালী ভুজওয়ালির নাতনির মতো হতে। ইয়া বড় বুকের পাটা, দেওদার গাছের মতো লম্বা আর ভীষণ খান্ডার। যে একদিন বেইজ্জত করতে গিয়েছিল বলে এক ডিপার্টমেন্টের ওভারসিয়ারকে মেরে আদমরা করে ফেলেছিল। ঠিক সেই রকম। লাল্লুও বুঝতে পারলো আবার সে বোনকে মিথ্যে স্তোক দিচ্ছে। পান খেয়ে ক্ষয়ে যাওয়া দাঁতে দাঁত ঘষে সে ভাবল, তার তো পয়সা নেই, কেমন করে সে তার বোনকে সুন্দর শিক্ষিত করবে? তার হপ্তার টাকা আটানা বাদে সবই হোটেলওয়ালিকে দিয়ে দিতে হয় খাওয়া খরচের জন্য। ওই টাকা থেকেই হোটেলওয়ালি মাসে 2 টাকা ঘর ভাড়া মিটিয়ে দেয় তাদের। এ ঘরটা ওদের খুব পেয়ারের ঘর। এ ঘরেই ওরা 2 ভাই বোন জন্মেছে আর ওর বাপ মা মরেছে। এ ঘরের কাঁচা মেঝে শুয়ে বসে মানুষ হয়েছে ওরা। এ ঘরেই রয়েছে ওদের অনেক বছরের ইতিহাস আর চিহ্ন। ঘরের ডান দিকের কোণটাতে নিয়ে গিয়ে লাল্লুর বাবা লাল্লুকে মারত, কারণ ওখান থেকে পালানো যেত না। সপ্তাহে 4 দিন ছিল মার খাওয়ার পালা, সোমবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার হপ্তার টাকা পাওয়ার পর রোববার পর্যন্ত বাপের কোনো সারা শব্দ বড় একটা পাওয়া যেত না। সেই জন্য ওই 4 দিন লাল্লু একটু সাবধানে আড়ালে থাকতো। কোনোদিন ওর মাকেও ধরে মারতো ওর বাবা। তখন লাল্লু অযথা লীলার সঙ্গে একটা খুনসুটি বাঁধিয়ে ঝটাপটি চেঁচামেচি শুরু করে দিত। অমনি ওর বাবা মাকে ছেড়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়তো। কিন্তু লাল্লু তো এক ছুটে পালিয়ে যেত। ধরা পড়তো লীলা, কিন্তু লীলাকে বড় ভালোবাসতো তার বাবা। কখনো মারত না তাকে, বরং লীলাকে বুকের কাছে নিয়ে খুব আদর করত আর গালাগাল দিত লাল্লুকে। এরকম না করলে তার বাবা মার ঝগড়া থামতে চাইতো না। বাবা মার ঝগড়া আর অত্যন্ত জঘন্য গালাগালি, কটূক্তি, বস্তিবাসীদের সঙ্গে নানান কুৎসিত অঙ্গভঙ্গি করে ঝগড়া, ঠাট্টা, তামাশা, এসব লাল্লু কখনো পছন্দ করত না। হ্যাঁ, একদিক থেকে তার মা খুব শান্ত আর হিসেবি ছিল, কিন্তু বাপের বেপরোয়া দুর্ব্যবহারে মাকেও জড়িয়ে পড়তে হতো। লাল্লু তাই মনে মনে বলতো, হে রামজি, বাবাকে মার ডালো। কিন্তু সে কথা মনে হলে এখন বড় কষ্ট হয় তার। মনে করে তার অভিশাপেই বুঝি বাপের অকাল মরণ হলো। নিজে সে কখনো লীলার সঙ্গে ঝগড়া করে না। যতটা সম্ভব মিলে মিশে শান্ত হয়ে থাকা যায় তাই সে চেষ্টা করে। বাবার মতো নিশ্চয়ই সে হবে না ওই রকম মাতাল আর ঝগড়াটে। সে চায় শান্ত সুখী ঘর। ভাইয়া, ও ভাইয়া! ভোরবেলা লাল্লুর গায়ে ঠেলা দেয় লীলা। ওঠ ওঠ, পয়লা বাঁশি হয়ে গেল। রোজকার মতো কয়েক ধাক্কায় লাল্লু উঠে চোখ ঘষতে থাকে এক কোণে বসে। লীলা ঝাঁটা দিয়ে ঘর ঝাড়ু দিতে আরম্ভ করে। তারপর দুজনে ঘরের শিকল তুলে দিয়ে বেরিয়ে পড়ে। গলি থেকে বড় রাস্তায় এসে জলকলে হাত মুখ ধুয়ে হোটেলে গিয়ে ওঠে। তখন হোটেলে চায়ের খদ্দের গিজগিজ করে। ওরা দুজনেও চায়ের গ্লাস নিয়ে বসে পড়ে। আর অন্ধকার রাস্তার দিকে চেয়ে পাশাপাশি দুজনে চা খাওয়া শেষ করে লাল্লু ঠোঁটের কোণে চেপে ধরে বিড়ি জ্বালায়। 2-4 টান দিয়ে
খুব খানিকটা কেশে, অস্বাভাবিক মোটা আর বুড়োটে গলায় সাবধান করে লীলাকে। ঝুটমুট কারোর সঙ্গে ঝগড়া করিসনি, আর না বলে কোথাও যাসনি, বুঝলি? বলে পকেট থেকে চিরুনি বের করে মাথাটা ভালো করে আঁচড়ে পাশে বুড়ো তাঁতি আনোয়ারকে একটা খোঁচা দেয় কনুই দিয়ে। চলো হে। আরেকটু হলেই আনোয়ারের চা ছলকে পড়ে যেত। সে রেগে ধমকে ওঠে, আরে সালা লন্ডা, মারবো দো ঝাপ্পড়। এক ঝলক হেসে উঠে পড়ে লাল্লু। লীলা করুণ চোখে তার পাশে এসে দাঁড়ায়। তারপর একটু কুণ্ঠার সঙ্গে মিনতি করে, ঠিক যেন লায়েক ছেলের মায়ের মতো। ভাইয়া, কারোর সঙ্গে ঝগড়া করো না। হ্যাঁ হ্যাঁ, খুব গম্ভীর হয়ে বেরিয়ে যায় লালু। রোজই তারা দুজনে দুজনকে এমনি সাবধান করে দেয়, বিদায় নেয়। সেকশনে ঢুকে দমে গেল লালু। রোজকার মতো কেউ তাকে ডেকে কথা বলল না, কাজকর্ম কেউ বিশেষ করছে না, কেবল এধার ওধার জটলা করছে। এমনকি পদ্মিনীরও পাশ দিয়ে ঘুরে আসা সত্ত্বেও রোজকার সেই সোহাগের ডাক সে শুনতে পেল না। পদ্মিনীকে লাল্লু ভালোবাসে। জোয়ান ঘোড়ার মতো শক্ত সবল মেয়ে মানুষ। লাল্লুর চেয়ে অবশ্য সে অনেকটাই বড়, প্রায় 25-30 বছর বয়স হবে। লাল্লুর মার সঙ্গে কাজ করতো সে। নিজে সে সন্তানহীনা বলেই বোধহয় লাল্লুকে আদর সোহাগ করতে ভালোবাসে। কিন্তু লাল্লু অন্যরকম ভাবে। সে পদ্মিনীকে মনে মনে বিয়ে করার কথা ভাবে। লজ্জায় ভয়ে সে কথাটা বলতে পারে না, শুধু নির্বিবাদে আদরটুকু খেয়েই নীরব থাকে। জানলে পরে পদ্মিনী যদি আর পেয়ার না করে, এই ভয়েই কিছু বলে না সে। মাঝে মাঝে পদ্মিনীর প্রাণ খোলা ঠাট্টা আর প্রগল্ভতায় লালুর মনে বাঁধ ভেঙে যেতে চায়, কিন্তু যা পেয়েছে তাই হারাবার ভয়ে কিছু বলতে পারে না। পদ্মিনী তাকে দেখলেই রোজ বলে ওঠে, এ হামারা বাবু সাহেব আয়া হ্যায়। কিন্তু আজ সে কিছুই বলল না, এমনকি একবার তাকিয়েও দেখল না। বুকের মধ্যে নিঃশ্বাস চেপে সেকশনের এধার ওধার ঘুরে নিল সে। আস্তে আস্তে আন্দাজ করলো নলিঘরের কিছু একটা বিপদ ঘনিয়ে এসেছে, তাই সকলে কাজ ফেলে জটলা করছে, গালাগালি দিচ্ছে, সাপমন্নি করতে শুরু করেছে জেনানার দল। পদ্মিনীর আঁচল ধরে টান দিল সে। কি হয়েছে? 250 আওরাত ছাঁটাই হবে, পদ্মিনী চেঁচিয়ে জবাব দিল। তার চেঁচানিতে অনেকেই তার দিকে ফিরে তাকালো। বুড়ি রিজিয়া দাঁতহীন মাড়ির পাশ দিয়ে জিপটাকে বের করে ভ্রু কুচকে এগিয়ে এলো, যেন জিপ দিয়েই শুনছে সে। হয়তো তুইও আছিস বাবু সাহেব, লাল্লুকে বলল পদ্মিনী। এক্ষুনি ওরা কাগজ দিয়ে যাবে। তুইও আছিস? কথাটা বিশ্বাস করতে সাহস করল না লাল্লু। তার 15 বছরের ক্ষয়ে যাওয়া বুকটা কেঁপে উঠল। মনে হলো সিনেমার পর্দায় যেন কোনো দম আটকানো সাংঘাতিক আতঙ্কজনক দৃশ্য দেখছে সে। আস্তে আস্তে দম ফেলবার চেষ্টা করে সে। না, এ হতে পারে না। সে তো বুদ্ধা আদমি নয় যে কাজ কাম ঠিক মতো চালাতে পারে না। আর ম্যানেজার সাহেব তো জানে অলগু স্পিনারের লড়কার দুনিয়ায় কেউ নেই। হ্যাঁ, তার বাপকে নাকি ম্যানেজার সাহেব খুব প্যার করত। বাবা মরে গেছে শুনে তার মাকে 20টা টাকা দিয়ে বলেছিল, সাহেব তোমার মরদ খুব ওস্তাদ আর খাটিয়ে লোক ছিল, বহুত বাচ্চা বয়স থেকে কাজ চালিয়েছে এখানে, তোমার মরদের নামে 20টা টাকা ইনাম দিলাম। সেই সময় লাল্লুর মা লাল্লুর জন্য সাহেবের কাছ থেকে নকরিটা ভিক মেগে নিয়েছিল। সেই নকরি তখনও সে পদ্মিনীর আঁচলটা ধরেছিল। বুড়ি রিজিয়া তাকে ঠেলে দিয়ে হুমড়ি খেয়ে পড়ল পদ্মিনীর গায়ের উপর। আমার নামও আছে। পদ্মিনী জবাব দেবার আগেই লাল্লু রিজিয়াকে এক হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে ভেঙচে উঠল, আমার নামও আছে? বুড়ি, ধাক্কা মারলি কেন? তোর নাম পয়লা আছে। আর যায় কোথায়? রিজিয়া রাগে দুঃখে নেচে কুঁদে কেঁদে চেঁচিয়ে গালাগাল দিয়ে গোটা সেকশনটাকেই মাথায় করে তুলল। রাজ্যের গালাগাল আর খিস্তিতে ফেটে পড়ল সে। ওদিকে লাল্লুও ফেটে পড়ল হাসিতে। আরো অনেকেই রিজিয়ার কাণ্ড দেখে হেসে ফেলল, সামনে বিপদ জেনেও। পদ্মিনী ধমকে উঠল লাল্লুকে, এ ক্যা বাবু সাহেব, একটা বুড়িকে তুই। তার কথা শেষ হওয়ার আগেই রিজিয়া তাকেও গালাগাল দিতে আরম্ভ করলো অশ্রাব্য ভাষায়। তারপর সেকশনের সবাইকে। তারপরে বোধহয় হঠাৎ ছাঁটাইয়ের কথা মনে পড়ে যাওয়ায় 14 গোষ্ঠীকে উদ্ধার করতে লাগলো ম্যানেজার আর লেবার বাবু। কিন্তু কাগজ এলো না। ঘুরে ঘুরে গুলতান আর জটলা করে টিফিন পর্যন্ত কেটে গেল।
টিফিনের পর ফিরে এসে সবাই দেখলো মেশিনের উপর প্রত্যেকের জায়গায় একটা করে কাগজ রয়েছে। আসবার সময় তারা সকলেই দেখে এসেছে মিলের ফটকে মেলায় পুলিশ জড়ো হয়েছে, সেকশনের কেরানি বাবুটিও ভেগে গেছে। লাল্লুর বুকের মধ্যে ধক করে উঠল, দেখলো তার জায়গাতেও একটা কাগজ রয়েছে। কি লেখা আছে তা সে পড়তে পারল না, কাগজটা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না কি করবে। তার চোখের সামনে খালি বোন লীলার মুখটা ভেসে উঠল, আর হোটেলওয়ালির মুখটা, যে তাদের দুবেলা খেতে দেয়। অল্পক্ষণের মধ্যেই অওরাতের দল ভীষণ চেঁচামেচি শুরু করলো, বিশেষ করে বুড়ি মেয়ে মানুষের দল। অন্যান্য মরদেরাও কাজ ছেড়ে ওদের সঙ্গে গোলমালে ভিড়ে গেল। লাল্লু কাগজটা হাতে নিয়ে পদ্মিনীর পাশে গিয়ে দাঁড়ালো, যেন মৃত্যুর পরোয়ানা তার হাতে। তার চোখে আতঙ্ক আর হতাশা, নিতান্ত বাচ্চা আর নিঃসহায়, কিন্তু কেউ একটু দরদ দেখাচ্ছে না তাকে। একমাত্র পদ্মিনী তাকে কাছে টেনে নিল। কালী ভুজাওয়ালির নাতনি সবাইকে হাঁকডাক করতে শুরু করলো। মা কালীর মতো খ্যাপা মূর্তি হয়ে উঠেছে তার। সে সবাইকে বলল, ফিরিয়ে দাও এই কাগজে নোটিশ, ম্যানেজারের নাকের উপর ছুঁড়ে দাও। কালী ভুজাওয়ালির নাতনির পেছন পেছন সবাই গেল ম্যানেজারের দরজায়। লাল্লুর কিরকম ভয় করলো প্রথমটা। একটা কাগজকে ততখানি বিপজ্জনক মনে করতে তার ব্যস্ত কিশোর মন পারছে না। হয়তো হয়তো তাকে শেষ পর্যন্ত রেখে দেবে ম্যানেজার সাহেব। আলগু স্পিনারের ব্যাটা তো সে। এখনই এগিয়ে যেতে দ্বিধা করলো সে, এমনকি পদ্মিনীকে পর্যন্ত আঁচল টেনে ধরে রাখলো। মত যাও, পদ্মিনীকে সে নাম ধরেই ডাকে, মত যাও পদ্মিনী। এই সেরেছে। পদ্মিনী হেসে উঠে ওকেই বরং টেনে নিয়ে চলল। তবে কি তুই ছাঁটাই চাস? পদ্মিনীর দীপ্ত মুখটার দিকে চেয়ে রইল একটু বিহ্বল ভাবে লাল্লু। প্রগল্ভ আর সোহাগী পদ্মিনীর চেয়ে এখন আরো অনেক রহস্যজনক মনে হয় পদ্মিনীকে। লেখাপড়া জানা সিনেমা ম্যানেজারের বহুর মতো বড় ঘরের গম্ভীর আর ভারী বিদুষী অওরাত, রাগে খ্যাপে, কিন্তু কালী ভুজাওয়ালির নাতনির মতো খান্ডার আর ঘোড়ার মতো মেয়ে মানুষ নয়। তবু বলল সে, কিন্তু এমন ডাঁটের মাথায় গরম দেখালে পরে দুসরা কোনো ফিকির থাকবে না, আমাদের সবাইকে হয়তো নাও ভাগিয়ে দিতে পারে। পদ্মিনী এত দুঃখেও হাসল। বুড়বক কাহিকে, ম্যানেজার কি তোর মশা লাগে? বাঘ খুন না খেয়ে ছেড়ে দেয়, ভাগিয়ে তোকে দেবেই যদি জোর করে তুই থাকতে না পারিস। ওরা কোনো বাদ চায় না। লাল্লু বুঝল পদ্মিনী দৃঢ়। দরজার আড়াল থেকে সে দেখল ভুজাওয়ালির নাতনি লম্বা চেহারাটা নিয়ে ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। একটা কোনো দুর্ঘটনার জন্য সে যেন ফল গুনতে লাগলো। কেয়া মাংতা? ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলো। যেমন বলা, ভুজাওয়ালির নাতনির মুখ থেকে অমনি যা তা গালাগালি বেরোতে লাগলো। ম্যানেজারকে মারে আর কি। কাগজটা ছুঁড়ে ফেললো সে সাহেবের মুখের উপর। তারপর বোধহয় আস্তে আস্তে বলল, মুন্ডপাত করবো তোর সাদা শয়তান। 250 মেয়ে মানুষ ঠিক অমনি করেই কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে এলো। টেবিলের উপর ভরে উঠল ছাঁটাই নোটিশের কাগজে। এবার ধীরে ধীরে ঢুকলো লাল্লু। ঢুকে একটা মস্ত বড় সেলাম ঠুকলো সাহেবকে। সালাম হুজুর। সাহেব সন্দেহে আর বিস্ময় তাকালো তার দিকে। কেয়া মাংতা? ওর বাবার মতো কপালে হাতটা ঠেকিয়েই বলল লাল্লু, আমি অলগু স্পিনারের বেটা, কিন্তু এখন কেউ নেই, একটা ছোট বহিন আছে, ছাঁটাই হোগা তো মর যায়গা সাব। কোনো এখতিয়ার নেই আমার। সাহেব মাথা নাড়ল। আলু গুদাম কা হুকুম, ছাঁটাই জরুর করতে হবে। কিন্তু লাল্লু নড়তে পারল না। সাহেব একটু চুপ করে থেকে একটা 5 টাকার নোট বের করে বাড়িয়ে ধরল তার দিকে। অলগু বহুত ভালো আদমি ছিল, এ 5টা রুপায়া ইনাম হিসেবে নিয়ে নাও তুমি। কোনো দয়ামায়ার চিহ্নই দেখতে পেল না লাল্লু সাহেবের মুখে। অলগুর লেড়কা বলে 5টা টাকা দিতে চায় ঠিকই, কিন্তু ছাঁটাই করবেই, বোনটাকে আর ওকে মেরে ফেলবেই। মরে যাবে তবু একটু দরদ দেখাবে না। আর সে কিনা, তার ঝরে যাওয়া গালে চোয়ালের হাড় দুটো শক্ত হয়ে ফুটে উঠল। ঠিকই বলেছে পদ্মিনী। কাগজটা রেখে দিল সে ম্যানেজারের টেবিলের উপর। তারপর বহুত ভালো অলগুর কৃপাপ্রার্থী ছেলেটা কপালের উপর থেকে ঝাঁকড়া চুলগুলো এক ঝাঁকিতে পেছনে সরিয়ে দিয়ে বলল, ভিক চাই না সাব।
তারপর একজন জোয়ান লায়েক তাঁতির মতো হাড় বের করা বুকটাকে সামনের দিকে ঠেলে দিয়ে হন হন করে পদ্মিনীর কাছে এসে দাঁড়ালো। তার বুকের মধ্যে ভয় আর ক্ষোভ একসঙ্গে আলোড়ন তুলল। তার কান্না পেতে লাগলো, তার ইচ্ছা করতে লাগলো কামড়ে খামচে ছিঁড়ে ফেলতে কাউকে। বাবাকে আর মাকে মনে পড়তে লাগলো তার। যে কোনো কারণে দুঃখ তাকলিফ হলেই বাবা মাকে মনে পড়ে তার, কিন্তু কোনো সান্ত্বনা পেল না সে। মেয়েরা সব গোলমাল করেই চলেছে। জাতীয় আঞ্জুমানের লিডার বাবুরা এসে কি বোঝাবার চেষ্টা করছে ওদের, কেবলই শান্ত হতে বলছে সবাইকে। ভুজাবালির নাতনি মারমুখী হয়ে কথা বলছে ওদের সঙ্গে। সবচেয়ে বেশি ফালতু গোলমাল করছে বুড়িগুলো, আর ঘন ঘন সন্দেহে আর ভয়ে গেটের পুলিশগুলোর দিকে তাকাচ্ছে। পদ্মিনী, লাল্লু বলল আকুল ভাবে, হোটেলওয়ালি আমাদের জরুর ভাগিয়ে দেবে, লীলাটা মরে যাবে। হ্যাঁ, পদ্মিনীর বুকটার মধ্যেও হাহাকার করে উঠল। কোনো সান্ত্বনা স্তোক বাক্য খুঁজে পেল না সে ছেলেটাকে বলবার মতো। লাল্লুর শুকনো পাকা মুখটা চেপে ধরল সে তার বন্ধা রিক্ত বুকটাতে। তার বুকটা মুচড়ে চোখ ফেটে জল আসতে চাইল। ঠোঁট কামড়ে ধরে কান্না চেপে বলল সে, কোনো উপায় নেই বাবু সাহেব, মরে বেঁচে থাকা লড়ে আমাদের এ ছাঁটাই রুখতেই হবে। অত্যন্ত সহজ সরল মনে হলো লাল্লুর পদ্মিনীর কথা। বাঁচতে হলে লড়া ছাড়া কোনো গতি নেই। পদ্মিনীর উত্তপ্ত নিঃশ্বাস তার ক্ষয়ে যাওয়া বুকটায় যেন আগুন ছড়িয়ে দিচ্ছিল। তার কিশোর সুলভ পুরুষত্ব তাকে কেবলই ধিক্কার দিতে লাগলো। সবাইকে ছেড়ে কেমন করে সে দয়া চাইতে গিয়েছিল। পদ্মিনীকে ছেড়ে সে ভিড়ের মধ্যে ঢুকলো। সকলেই খুব মারমুখী হয়ে উঠেছে। তারা জলদি ফয়সালা আর নোটিশ উঠিয়ে নেওয়ার কথাই বারবার চেঁচিয়ে বলতে লাগলো। দু একজনের হাতে ঝাঁটা লাঠিও উঠেছে। লাল্লু দেখলো লেবার অফিসে তালা পড়েছে, বাবুটা ভেগে গেছে, ম্যানেজারটাও চলে যাচ্ছে। তোমরা শান্ত হও, আঞ্জুমানের লিডার লোক ধমকাতে লাগলো। বড় তাজ্জব লাগে লাল্লুর। কেমন করে শান্ত হব আমরা? কেমন করে? কাঁদবো না, চেঁচাবো না তো কারা কাঁদবে চেঁচাবে? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আঞ্জুমানের লিডার তো আর অলগুর বেটা লাল্লুর হাল জানে না। ওর লড়কিটা আমার বোন লীলার গায়ে থুতু দেয়। কাছে গেলে আর দোতলার উপর থেকে ওরা শান্ত হতে বললে কেন শুনবো আমরা? কিন্তু ওরা হুকুমতের সঙ্গে যোগাযোগ রাখে, আলু গুদামের খবর রাখে। ওরা লিখে পড়ে একটা বুঝ ফয়সালা বার করতে পারে নাকি? কিন্তু আর সকলের মতো তারও সংশয় ও সন্দেহ। প্রাণ খুলে বিশ্বাস করতে পারে না। আচমকা তাদের পথের মাঝে দেখা দেওয়া এসব বাবু সাহেব লিডারদের তারা বোঝে না। চিরকাল এড়িয়ে চলাই তাদের অভ্যেস। তাদের নির্মম নিষ্ঠুর দরিদ্র দুঃখী জীবনে এরা বিপদই এনে দেয়। তাই যে কোনো ভালো বাবু লোককেও দূরে সরিয়ে রাখে ওরা। কোনো রকমেই যখন মাথা গরম আওরাতগুলো ঠান্ডা হলো না, তখন লিডাররা একটা সভা ডাকলো মিলের লাইন ময়দানে। কিন্তু সেখানে মাগিগুলো আরো গোলমাল করতে লাগলো। লাল্লু ওর দু চারজন দোস্তের সঙ্গে বিড়ি ফুঁকতে ফুঁকতে গালাগালি আর হাসাহাসি করতে লাগলো। অর্থাৎ তাদের কাছে অত্যন্ত অর্থহীন আর ফালতু লাগছিল এই সভাটা। লালুর সমবয়সী দোস্ত মোটামতো রামু নিজের শুকনো কপালটা ঘাম ঝাড়ার মতো হাত দিয়ে ঝাড়তে লাগলো, খক খক করে কাশতে লাগলো, গাল দুটো ফুলিয়ে চোখ দুটো বড় করে হাঁপাতে হাঁপাতে পেটটা আলগা করে কাপড়টা টেনে টেনে বুকে তুলতে লাগলো আর কুঁজো হয়ে হায় রাম হায় করে উঠল। অর্থাৎ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আঞ্জুমানের লিডারটাকে অনুকরণ করে ভ্যাংচাচ্ছে সে। ব্যাপারটা দেখে দোস্তরা হাসিতে ফেটে পড়লো সবাই। রামুর খুব রাগ লোকটার উপর। লোকটা যেহেতু জানতো কোন ছোকরাটা তাকে ভ্যাংচায়, সেহেতু একদিন তাকে অনেক লোকের সামনে একটা ঝুটা বদনাম দিয়ে বড় রাস্তায় নাকে খত দিয়েছিল। এদিকে সভাতে গোলমাল বাড়তেই লাগলো। ভুজাওয়ালির নাতনি খাড়া হয়ে উঠে বলল, তবে কি হুকুমত কালা? তারা কি ছাঁটাইয়ের কথা জানে না? কার কাছে তোমরা আর্জি পেশ করবে? সভা ভেঙে গেল। সকলেই চেঁচামেচি করতে লাগলো, আমরা শুনতে চাই না, জোর করে কাজ চালাবো আমরা। সরকারি ঝান্ডা উঁচু করে ওরা চেঁচাতে লাগলো, তোমরা শান্ত হও। কেউ শান্ত হলো না। সে হোটেলের দিকে এগিয়ে চলল। লীলা দরজার কাছ থেকে ছুটে এসে লাল্লুর হাত ধরল, কিন্তু লাল্লুর ঘুম খাওয়া ক্রুদ্ধ আর শুকনো মুখটাকে দেখে চট করে কিছু বলতে পারল না। লালু চেঁচিয়ে বলল, একটা চা দাও গো মাসি। হোটেলওয়ালিকে
সে মাসি বলে, কিন্তু অন্যান্য দিনের মতো সিনেমায় চা বিক্রি করতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করল না সে। লীলার সঙ্গে একটা কথাও বলল না। লীলা নিজেই ছুটে গিয়ে হোটেলওয়ালির কাছ থেকে চা নিয়ে এসে দাদাকে দিল। অনেকদিন বন্ধুদের সঙ্গে ঝগড়া বিবাদ করে লাল্লু এরকম গুম খেয়ে এসে বসেছে, তাই লীলা ব্যাপারটাকে তেমন কিছু মনে করল না। পাশে বসে তার সারাদিনের কথা বকে যেতে লাগলো সে। শেষে লাল্লুর ঘাড়ে হাত দিয়ে বলল, একটা কিতাব কিনে দেবে আমাকে, আমি পড়তে শিখব। আরেকটু হলেই ঠাস করে একটা চড় মেরে বসতো লাল্লু লীলাকে, কিন্তু খুব জোর চেপে গেল নিজেকে। একবার শুধু চেয়ে দেখল লীলাকে। লীলার মনে পড়ল তার বাবার কথা। কোনো গোলমাল বিপদের সময় তার বাবা ঠিক এমনি চিন্তিত আর ক্রুদ্ধ হয়ে বসে থাকত। মনে হলো দাদা যেন ঠিক বাবা হয়ে গেছে। নকরিটা চলে গেলে কি করবি? হঠাৎ লাল্লু লীলাকে জিজ্ঞেস করে। শিশু হলেও এর মধ্যে লীলা অনেক কিছু বুঝতে শিখেছে। দাদার কথায় ঘাবড়ে গেল সে। নকরি কেন যাবে? সালারা ছাঁটাই করবে বলেই স্তব্ধ পাথর হয়ে গেল আবার লাল্লু। লীলা আতঙ্কে চোখ দুটো বড় বড় করে দাদার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। পরে দাদার শুকনো গালে হাত দিয়ে বলল, তবে কি হবে? মাসি আমাদের তাড়িয়ে দেবে? কিশোর লাল্লু মনে মনে যেন সত্যিই লীলার বাপ হয়ে উঠল। চোখে জল আসতে চাইল তার বোনটার কথা শুনে। শুধু ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। তারপরে লীলা যেন দাদার মনের কথা বুঝতে পেরেছে এমনি ভাবে বলল, তাহলে আমাদের ভিক মেঘে খেতে হবে না? পর মুহূর্তেই এটাকে স্থির সিদ্ধান্ত করে নিয়ে লাল্লুর হাঁটুতে হাত রেখে সে বলল, কিন্তু রঘুনাথের দোকানে কোনোদিন ভিক আনতে যাব না। রোজ দেখি ভিক মাগতে গেলে ও বড় মারে। না! চেঁচিয়ে উঠল লাল্লু বোনের মুখের উপর। বিষ খাওয়ার মতো বিকৃত দেখালো তার মুখটা, আর চোখের কোণে দুফোঁটা জল। মুঠি পাকিয়ে ফিসফিস করে আপন মনে বলল সে, আমরা লড়াই করব, হ্যাঁ লড়াই। তারপর শুকনো ঠোঁটের কোণে একটা বিড়ি চেপে ধরে জ্বালিয়ে খক খক করে কাশতে লাগলো সে। লড়াই কথাটা শুনে ঘাবড়ে গেল লীলা। লড়াই আবার কিসের, আর কার সঙ্গে? ক্রমাগত দাদার ভাবভঙ্গি দেখে ওর ছোট্ট বুকটা সেই দুশ্চিন্তায় ভারী হয়ে উঠল। বাইরে একটা মোটা গম্ভীর গলা ভেসে বেড়াচ্ছে। লাল্লু বুঝলো ওটা একটা হাওয়া গাড়ির ভিতর থেকে যন্ত্র দিয়ে একটা লোক বলছে। প্রত্যেকবার ছাঁটাইয়ে গোলমাল হলে ওরা সবাইকে শান্ত হতে বলে, ঘরে ফিরে যেতে বলে, বলে তোমাদের কিছু করতে হবে না, আমরা সব দেখছি। লালু হোটেলের আলো আঁধারির কোণে বসে বিড়বিড় করে গালাগাল দিতে থাকে। যত সেই মোটা গলায় বলতে থাকে শান্ত হও শান্ত হও, তত তার বুকের মধ্যে যেন একটা ক্ষিপ্ত অজগর পাকিয়ে পাকিয়ে গর্জাতে থাকে। যতবার সে আশা করে এবার বন্ধ হবে, ততবার সেই যন্ত্র যেন তাকে দাবিয়ে দিয়ে তাকে শান্ত হতে বলছে। একবার লাফিয়ে উঠে দাঁড়ালো সে, কিন্তু আবার বসে পড়ল। কিন্তু যন্ত্র একইভাবে উপদেশ দিয়ে চলেছে, মাথা গরম করো না, কারখানায় গোলমাল করলে দেশের ক্ষতি হবে, শান্ত হও। এবার স্থির হয়ে উঠে এসে লাল্লু হোটেলের বাইরে দাঁড়ালো। খানিকটা দূরেই সেই মোটরটাকে দেখে গালাগাল দিতে লাগলো সে। লীলা তার পাশে দাঁড়িয়ে গাড়িটাকে দেখতে লাগলো, কিন্তু যন্ত্রের গলা থামল না। শান্ত হও। আবার চুপচাপ হোটেলে ঢুকে যাবে ভেবে হঠাৎ সে রাস্তার পাশ থেকে ভাঙা থান ইট একটা তুলে গাড়িটার মাথার যন্ত্রটায় ঝটপট মারতে শুরু করলো। ভাইয়া ভাইয়া, হে এ কি করছো? কিন্তু বুকের মধ্যে একটা অবোধ রাগে আর দুঃখে তখন খ্যাপা পাগল হয়ে উঠেছে লাল্লু। সে অস্থিরভাবে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারতেই লাগলো, আর মুখে শব্দ হতে লাগলো, চুপ কর বলছি, বক্তৃতা অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। কিন্তু সে দেখতে শুনতে চাইল না কিছু, দেখলো না কারা আসছে তার দিকে। তারপর মাথায় একটা প্রচন্ড আঘাত খেয়ে হোটেলের নর্দমার ধারে উপুর হয়ে পড়ে গেল সে। লীলা চেঁচিয়ে উঠে দাদাকে জড়িয়ে ধরল। লাল্লুর শরীরটা তখন থরথর করে কাঁপছে। মুঠি পাকানো হাতটাতে মাটিতে ঘষে ঘষে তখনও রক্তাক্ত শুকনো ঠোঁট দুটোর ফাঁকে ফিসফিস করে বলছে সে, চুপ কর চুপ কর। আর শুনতে পেল তার বোনটা ঠিক তেমনই মিনতি করে বলছে, কত বলেছি কারোর সঙ্গে তুমি ঝগড়া করো না, দুষ্টুমি করো না। তারপর সমবেত উত্তেজিত লোক আর পাগড়ি বাঁধা পুলিশগুলোর দিকে তাকিয়ে ঠিক তার মায়ের মতো পাকা গিন্নির মতো বলল, এখন আমি কি যে করি।
এতক্ষণ আমার পাঠে শুনছিলেন সমরেশ বসুর ছোট গল্প অশান্ত। গল্পটি কোথায় কিভাবে পাবেন তার সুলুক সন্ধান যথারীতি থাকছে আমাদের বর্ণনার বাক্সে, আর শুনতে কেমন লাগলো তা জানানোর জন্য খোলা থাকলো মন্তব্যের বাক্স। সেই সঙ্গে অবশ্যই থাকলো শেয়ার, লাইক, সাবস্ক্রিপশন ইত্যাদির যথাবিহিত অনুরোধ। আরও নতুন নতুন গল্প ও উপন্যাসের জন্য চোখ রাখুন এবং কান রাখুন গল্পে আড্ডায় রৌহিনের চ্যানেলে, ফেসবুকের পাতায়। ভালো থাকুন সবাই, ভাবনায় ও চেতনায় ঋদ্ধ হতে থাকুন। দেখা হবে আবার খুব শিগগিরই। আজকের মতন আসি।